ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টার থেকে 4th লেকচার শুরু করছি। আমি আগের লেকচারে বায়োসাভার সূত্রের সাহায্যে একটি বৃত্তাকার তারের লুপে তড়িৎ প্রবাহের জন্য বৃত্তের কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছিলাম। আজকে আমি বায়োসাভার সূত্রের সাহায্যে ওই বৃত্তাকার তারের লুপে তড়িৎ প্রবাহের জন্য বৃত্তের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো, এটা একটা বৃত্তাকার তারের লুপ, যার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর, এবং এই বৃত্তাকার তারের লুপের মধ্য দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর বৃত্তের কেন্দ্রবিন্দু হচ্ছে ও। সুতরাং বৃত্তাকার লুপের ব্যাসার্ধ ধরে নাম আর উহার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা সেটা হচ্ছে আর। এবার এটা হচ্ছে বৃত্তের অক্ষ। এই অক্ষস্থিত একটা বিন্দু বিবেচনা করলাম পি, যেটা বৃত্তের কেন্দ্র থেকে এক্স দূরত্বে অবস্থান করছে। এই বৃত্তাকার তড়িৎবাহী লুপের জন্য আমাদের পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এবার যেহেতু বায়োসাভার সূত্রের সাহায্যে এটা নির্ণয় করতে হবে, সুতরাং স্বাভাবিকভাবে আমাদের কারেন্ট এলিমেন্ট বা তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশ বিবেচনা করতে হবে। এক্ষেত্রে আমরা এই বৃত্তাকার লুপে ব্যাসের দুই বিপরীত বিন্দু, ধরা যাক এম একটা বিন্দু আর এই বিপরীত দিকে আরো একটা বিন্দু এন বিবেচনা করা হবে, এবং এই দুটো বিন্দুতে আমরা তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশ ডিএল এবং এক্ষেত্রেও ডিএল বিবেচনা করলাম, এবং আইডিএল বা কারেন্ট এলিমেন্টের যে অভিমুখ সেটা কিন্তু স্পর্শক বরাবর এইদিকে, আর এটার ক্ষেত্রে হচ্ছে এইদিকে স্পর্শক বরাবর। এবার আমরা এই তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশের জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে এইটার জন্য আমরা প্রথমত এই বিন্দুতে নির্ণয় করব। সুতরাং এই যে পি বিন্দুটা, তাহলে এই দূরত্বটা কত প্রথমে দেখে নিই। এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সুতরাং নিশ্চিত রূপে এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার এম বিন্দুতে কল্পিত তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশ আইডিএল, এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। সেটা আমরা ধরছি dv1, সেটা বায়োসাভার সূত্র অনুযায়ী কি হবে, μ0/4π। ঠিক আছে, আইডিএল সাইন, এই কোণটা আমি বলছি না, কোণটা দেখবো কত কোণ, সেই কোণটা হবে সেটা হচ্ছে আইডিএল, এবং এই যে দূরত্ব তাদের মধ্যবর্তী কোণ, সেই কোণটা কত হচ্ছে আমি দেখাচ্ছি পরে। আর হচ্ছে দূরত্ব, সেই দূরত্ব স্কোয়ার, তাহলে দূরত্ব √ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সুতরাং তার স্কোয়ার করলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে। এবার এইটার যে প্রকৃত যে ব্যাপারটা কি সেটা তোমরা এইটাতে লক্ষ্য করো। এবার দেখো, এটা হচ্ছে একটি বৃত্তাকার তারের লুপ, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এবং এটা আমরা এম বিন্দু বিবেচনা করেছি, এটা আমরা এন বিন্দু বিবেচনা করেছি। এই মুহূর্তে আমরা এম বিন্দুর কথা বলছি। এম বিন্দুতে এইরকম ভাবে একটা কারেন্ট এলিমেন্ট বা তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশ বিবেচনা করেছি। তাহলে লক্ষ্য করো, এই কারেন্ট এলিমেন্ট বা তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশের সঙ্গে
এই যে দূরত্বটা এটা কত কোণ করেছে। এবার এটা যেহেতু স্পর্শক, সুতরাং এর মধ্যবর্তী কোণটা নিশ্চিত রূপে 90 ডিগ্রি। সুতরাং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসিয়ে দিই আইডিয়াল সাইন 90 ডিগ্রি। সুতরাং আমরা পেলাম μ0/4 আইডিয়াল ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা এই dv1 এর অভিমুখটা কোথায় হবে, কোন দিকে হবে, সেটা আমরা একটু দেখতে চাইছি। লক্ষ্য করো এই হচ্ছে আমার বৃত্তাকার তড়িৎবাহী লুপ এবং এটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুতে আমার চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমাদের দেখতে হবে। এবার এইটা হচ্ছে আইডিয়াল এবং এটা হচ্ছে দূরত্ব। আইডিয়াল ক্রস আর সেটাই হবে এই dv1 ভেক্টরের অভিমুখ। এবার ভেক্টরের ধারণা থেকে আমরা জানি আইডিয়াল ক্রস আর মানে আইডিয়াল এবং আর উভয়ের ওপর লম্ব হবে। তার মানে এই আইডিয়াল যেহেতু এখানে আছে, তার মানে আমরা নিশ্চিত রূপে বলতে পারি এই যে রেখাটা, এই রেখাটার ওপর লম্ব হবে এই ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্যর অভিমুখ। এবার লম্বটা উপরের দিকে হবে না নিচের দিকে হবে সেটা আমাদের দেখতে হবে। এবার আমরা জানি যে এইটা হচ্ছে তোমার আইডিয়াল, তাহলে বুড়ো আঙুল বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখ অর্থাৎ আইডিয়ালের অভিমুখ। তাহলে অন্যান্য আঙুলগুলোকে যদি আমি কার্ভ করি তাহলে সেটা ওপরের দিকে হচ্ছে। সুতরাং dv1 সেটা হচ্ছে এইটার সঙ্গে আমাদের 90 ডিগ্রি কোণ করে এই দিক বরাবর হবে। বোঝা গেল? তার কারণ তড়িৎ প্রবাহ মাত্রা এইদিকে, তাহলে এইটা উপরের দিকে। ঠিক আছে, সেটা আমরা এখানে এঁকে নিই। অর্থাৎ এইটার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে এই দিক বরাবর। এইটা হচ্ছে dv1 এবং নিশ্চিত রূপে এইটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা একইভাবে এন বিন্দুতে যে তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশ বিবেচনা করেছি তার জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমরা দেখে নিই। দেখো মানটা কি হবে, সেটা dv2 μ0/4 আইডিয়াল, এক্ষেত্রেও কিন্তু সাইন 90 ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কত দেখো, ওকে। এই যে এইটা হচ্ছে এই দূরত্বটাও কিন্তু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার এক্ষেত্রে একইভাবে তাহলে এই দূরত্বটা হলো এইটা এবং মানটা হলো μ0/4 আইডিয়াল ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা আরেকবার দেখে নিই। এক্ষেত্রে দেখো এইটা হচ্ছে এন বিন্দু, এই এন বিন্দুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য অভিমুখ কোন দিকে হবে সেটা ভালো করে লক্ষ্য করো। এইটার ক্ষেত্রে তড়িৎ কারেন্ট এলিমেন্ট হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ আমার দিকে তোমাদের থেকে দূরের দিকে, তাহলে এই দিক বরাবর, আর পি বিন্দুটা হচ্ছে ওই দিকে। সুতরাং আমার যদি এই আঙুলগুলোকে কোঁকড়ানো হয় তাহলে সেটা নিচের দিকে এবং এইটার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তাকার তড়িৎবাহী লুপের এম এবং এন বিন্দুতে যে দুটো কারেন্ট এলিমেন্ট বিবেচনা করলাম সেই দুটো কারেন্ট এলিমেন্টের জন্য এম বিন্দুতে কল্পিত কারেন্ট এলিমেন্টের জন্য আমার এই দিক বরাবর এবং এন বিন্দুতে কল্পিত যে তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশ তার জন্য এই দিকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য অভিমুখ হবে। সুতরাং আমরা এর অভিমুখটা একই রকম ভাবে লিখতে পারি এই দিক বরাবর, অর্থাৎ এটা হচ্ছে dv2।
এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একই হবে, তার কারণ দৈর্ঘ্যটা তোমরা দেখতে পেয়েছো যে এর মানটা হচ্ছে একই, এক্ষেত্রে db1 ইকুয়াল টু db2। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটো ভেক্টরকে আমরা উপাংশে বিভাজন করব। দেখো, একটা দিক আমরা বিবেচনা করলাম অক্ষের সঙ্গে লম্ব, আর আরেকটা হচ্ছে অক্ষ বরাবর, ঠিক আছে। এবং এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত হবে আমাদের দেখতে হবে। লক্ষ্য করে দেখো, এই কোণটা থিটা হলে এইটার সঙ্গে এইটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এইটার সঙ্গে এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটা হবে 90 মাইনাস 90 মাইনাস থিটা, অর্থাৎ 90 মাইনাস 90 মাইনাস থিটা, দ্যাট ইজ থিটা, ঠিক আছে। সুতরাং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবং এটাও তাই, একই রকম, এই কোণটা একই রকম, একই দিক, মানে এইটা db2, যাই হোক এই অ্যাঙ্গেলটা কত হবে, এটাও কিন্তু থিটা, কারণ এইটা যদি থিটা হয় তাহলে এইটার সঙ্গে এইটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এইটার সঙ্গে এই ডটেড লাইনটাও 90 ডিগ্রি, সুতরাং এটা হচ্ছে 90 মাইনাস থিটা, সুতরাং এটা হচ্ছে থিটা, ঠিক আছে। এবার দেখো, আমরা দুটো উপাংশে বিভাজন করব, একটা হচ্ছে অক্ষের সঙ্গে লম্ব দিক বরাবর, সেটা হচ্ছে db1 cos থিটা, এবং এই দিক বরাবর db1 sin থিটা। আবার db2টাকে যদি আমরা দুটো উপাংশে বিভাজন করি, এই দিক বরাবর একটা উপাংশ হচ্ছে db2 sin থিটা, আর এই দিক বরাবর হচ্ছে db2 cos থিটা। এক্ষেত্রে যেহেতু db1 এবং db2 সমান, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই P বিন্দুতে, এইখানে P বিন্দুতে একটা উপাংশ db1 cos থিটা উপরের দিকে, আর একটা উপাংশ db2 cos থিটা নিচের দিকে। সুতরাং একটা বিন্দুতে সমান এবং বিপরীতমুখী দুটো উপাংশ কাজ করছে, সুতরাং তারা পরস্পরকে ক্যান্সেল করবে। এরকম ধরনের দুটো বিপরীত বিন্দু, অসংখ্য দুটো বিপরীত বিন্দু হতে পারে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে cos উপাংশ অর্থাৎ cos থিটা কিন্তু থাকছে না। কিন্তু এখানে দেখো সাইন উপাংশ অর্থাৎ সাইন থিটা, db2 সাইন থিটা এবং db1 সাইন থিটা, সেটা কিন্তু অক্ষ বরাবর কাজ করছে, এরা কিন্তু ক্যান্সেল হবে না। সুতরাং আমরা এই যে বৃত্তাকার তড়িৎবাহী লুপের ব্যাসের দুই বিপরীত বিন্দুতে দুটো বিন্দু বিবেচনা করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে cos উপাংশ কিন্তু কার্যকর হচ্ছে না, শুধুমাত্র সাইন উপাংশটা কার্যকর হচ্ছে। সুতরাং আমরা এরপরে গোটাটার জন্য, সমগ্র তড়িৎবাহী তারের জন্য আমরা ইন্টিগ্রেশন করলে পেয়ে যাব, কিন্তু তোমরা খেয়াল রাখো যে ক্ষেত্রে কিন্তু কোনো cos উপাংশটা যোগ হচ্ছে না, শুধু সাইন উপাংশ, অর্থাৎ ডিবি সাইন থিটা এরকম অসংখ্য ডিবি সাইন থিটা সাম করতে হবে, তাহলেই হয়ে যাবে। সুতরাং সমগ্র বৃত্তাকার তড়িৎবাহী লুপের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, সেটা কি B is equal to db1 equal to db2, সুতরাং আমরা লিখে নিলাম db1 sin থিটা। sin থিটা কম্পোনেন্ট শুধুমাত্র সারভাইভ করেছে, এটা ওভার সার্কেল বৃত্তের উপর ইন্টিগ্রেশন করব। এবার db1 এর মানটা পেয়ে গেছি আমরা, সেটা হচ্ছে μ0/4 idl ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার প্লাস x স্কয়ার sin থিটা। দেখো এখানে এটা সাইন থিটা, এটা লম্ব হচ্ছে r ডিভাইডেড বাই অতিভুজ r স্কয়ার প্লাস x স্কয়ার আন্ডার রুট, ঠিক আছে। এখানে কনস্ট্যান্ট কোয়ান্টিটি হচ্ছে, এটাও সার্কুলার উপর ইন্টিগ্রেশন, তাহলে μ0/4 ir ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার
3/2 ইন্টিগ্রেশন ডিএল ওভার সার্কেল। সুতরাং এখানে পরিবর্তনশীল রাশি বলতে শুধুমাত্র এই ডিএলটা। সুতরাং সমগ্র এই ডিএল যোগ করে কি পাবো আমরা? এই বৃত্তের পরিধি পাবো। সুতরাং এবার তাহলে আমরা লিখে দিতে পারি μ0/4π IR ইন্টু 2πr ডিভাইডেড বাই r² প্লাস x² টু দি পাওয়ার 3/2। এটাকে আমরা যদি একটু ঠিকঠাক করে লিখি, সেটা হচ্ছে μ0/4π 2πr² ডিভাইডেড বাই r² প্লাস x² টু দি পাওয়ার 3/2। এবং এটা কোন দিক বরাবর? দেখো এইটা হচ্ছে x বলেছি, তাহলে x ক্যাপ হচ্ছে তার ডাইরেকশন। সুতরাং চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হচ্ছে অক্ষ বরাবর, দ্যাট ইজ x ক্যাপ। এইটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় রাশিমালা। অর্থাৎ এই বৃত্তাকার লুপের জন্য তার অক্ষস্থিত কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা হচ্ছে এটা। এখানে আরো একটা জিনিস লক্ষ্য করো, যদি আমরা x = 0 বসাই তাহলে কোথায় চলে যাব? দেখো বৃত্তের কেন্দ্রবিন্দুতে চলে যাব। তাহলে বৃত্তের কেন্দ্রবিন্দুতে আমরা ইতিমধ্যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা সম্পর্কে পরিচিত, সেটা আমরা পাচ্ছি কিনা লক্ষ্য করো। মানটা আমরা দেখে নিই, অর্থাৎ b at x = 0, that is at the center। তাহলে x = 0 বসাবো, তাহলে μ0/4π twice pi r² I ডিভাইডেড বাই x = 0 বসে গেল, তাহলে হচ্ছে r3। এখানে x = 0 অর্থাৎ r3, তার r² কেটে গেল r, তাহলে দেখো μ0I/2r যেটা আমরা আগে পেয়েছিলাম। সুতরাং এটা হচ্ছে একটি সাধারণ সূত্র, অর্থাৎ বৃত্তের একটা বৃত্তাকার লুপের মধ্যে তড়িৎ প্রবাহের জন্য যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য আমরা কিন্তু নির্ণয় করতে পারছি। এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার পারপাস। এখন আমরা দেখব বৃত্তাকার তারের লুপের তড়িৎ প্রবাহের জন্য অক্ষস্থিত কোনো বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা আমরা পেলাম, সেই চৌম্বক ক্ষেত্র প্রাবল্য দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হয় তা একটা লেখচিত্রের সাহায্যে আমরা দেখব। তার লেখচিত্রটা কেমন হবে, অর্থাৎ এখানে লেখচিত্র মানে এটা হচ্ছে মানে বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে x, এবং এই দিক বরাবর আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য b বিবেচনা করব। এবার আমরা প্রথমে দেখে নেই যে বৃত্তের কেন্দ্রবিন্দুর উভয় পাশে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কেমন হয়। দেখো তড়িৎ প্রবাহের অভিমুখ যদি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে আমরা এখনই দেখলাম এই বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য অভিমুখ কোন দিকে হবে? এই দিকে হবে, তাই না? এবং এই পি ড্যাশ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে দেখো এটা এই দিক বরাবর তো। সুতরাং এই দিকে যদি আমরা কারেন্ট এলিমেন্ট, অর্থাৎ এই বিন্দুতে যদি আমরা আইডিয়াল হচ্ছে এই দিকে, সুতরাং পি ড্যাশ বিন্দুতে একই দিকে। সুতরাং এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অবজারভেশন, সেটা হচ্ছে একটা বৃত্তাকার তড়িৎবাহী লুপের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এই বৃত্তাকার লুপের উভয় পাশে একই অভিমুখে হয়। অর্থাৎ এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এই দিকে, আবার যদি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে তড়িৎ প্রবাহ অভিমুখ হয় তাহলে কিন্তু পি বিন্দুতে এই দিকে এবং পি ড্যাশ বিন্দুতে এই দিকে। এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। এবার দেখো x = 0 বসালে আমরা সর্বোচ্চ ভ্যালু পাচ্ছি, তারপরে দূরত্বের সাথে সাথে ক্রমশ কমে যাচ্ছে। সুতরাং সেন্টারে এই b0 আমরা পেয়েছিলাম, সেটা μ0I/2r, ঠিক আছে। এরপরে x = ইনফাইনাইট বসাই, তাহলে সামথিং বাই ইনফাইনাইট, দ্যাট ইজ 0। সুতরাং এটা এই রকম ধরনের লেখচিত্রটা হবে। অর্থাৎ x এর মান, এইটা যদি ধনাত্মক x অক্ষ বলি, সুতরাং ধনাত্মক x অক্ষ বরাবর যদি আমি ইনফাইনাইট দূরত্বে যাই তবেই কিন্তু চৌম্বক ক্ষেত্র প্রাবল্য 0 হবে। আবার একইভাবে নেগেটিভ x অ্যাক্সিস বরাবর হবে। সুতরাং এটা হচ্ছে দূরত্বের সাথে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মানের লেখচিত্র।
এবার আমরা দুটো প্রবলেম সলভ করব। তোমরা লক্ষ্য করো, এখানে প্রবলেম নাম্বার 1, এখানে যে তড়িৎবাহী তারের গঠন চিত্র দেখানো হয়েছে এটা হচ্ছে 3 ডাইমেনশন স্ট্রাকচার, অর্থাৎ ত্রিমাত্রিক গঠন। এই ত্রিমাত্রিক গঠনের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নিট, জেই, এই বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এটা একটা অর্ধ অসীম ঋজু তার, তারপরে একটা অর্ধবৃত্তাকার অংশ, তারপরে আবার অর্ধ অসীম ঋজু তার। এবং এটার যে প্রকৃত গঠন সেটা আরেকটু বোঝার সুবিধার্থে এইটা লক্ষ্য করো। এটা হচ্ছে ওই তারের গঠন, অর্থাৎ এটা একটা অর্ধ অসীম, তারপরে একটা অর্ধবৃত্তাকার, তারপরে আবারও অর্ধ অসীম ঋজু তার। এবং এর কেন্দ্রবিন্দু হচ্ছে পি। এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে এবং এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর এটা দেওয়া আছে। এবার এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করব? আমরা প্রথম কাজ হচ্ছে একটা 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করে নেওয়া। এখানে দেখো আমি কনসিডার করেছি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এবং আমরা জানি যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। এই একক ভেক্টরগুলোকে আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিন্ন নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। এবার প্রথমেই আমাদের যেটা করতে হবে, এই তড়িৎবাহী তারটাকে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে স্থাপন করব। অর্থাৎ এটা যদি বসানো হয় তাহলে কিরকম দাঁড়ায় দেখো, এরকম হবে। এবং এটা হচ্ছে জেড অক্ষ বরাবর এবং এটা জেড অক্ষের সমান্তরাল, এবং এই যে অর্ধবৃত্তাকার অংশটা সেটা এক্স ওয়াই তলে থাকছে। তাহলে আমরা যদি ওই তড়িৎবাহী তারটাকে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যদি আঁকি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা ইনফাইনাইট এবং এইটা হচ্ছে অর্ধবৃত্তাকার অংশ। সুতরাং এইটা হচ্ছে অর্ধবৃত্তাকার অংশ, তারপরে আমাদের যেটা অর্ধ অসীম ঋজু সেটা এই দিক বরাবর চলে গেল এবং কারেন্ট আই এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এটা 3টে অংশ, এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে তৃতীয় অংশ। প্রত্যেকটা অংশের জন্য আমরা সেপারেটলি প্রথমে বার করব। এবং এইটা হচ্ছে পি বিন্দু, এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ 4। সুতরাং প্রথম অংশের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B1 ইকুয়াল টু কি, অর্ধ অসীম, তার মানে হচ্ছে μ0/4π I/r। এবং এটার অভিমুখ কোন দিকে হবে সেটা দেখো, এটা হলো এখানে পি বিন্দু, তাহলে বুড়ো আঙুল বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে বাকি আঙুলগুলোকে যদি কোঁকড়ানো হয় তাহলে এটা নিচের দিকে যাচ্ছে। নিচের দিক মানে হচ্ছে কি, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ মাইনাস জে ক্যাপ। সুতরাং আমরা যদি ভেক্টর ব্যবহার করি তাহলে এটা হচ্ছে মাইনাস জে ক্যাপ। আবার দেখো অর্ধবৃত্তাকার অংশের জন্য কি হবে, B2 ইকুয়াল টু মানটা কি হবে, μ0I/4r। ডাইরেকশনটা কোন দিকে হবে দেখো, এই দিক বরাবর হচ্ছে বুড়ো আঙুল, তাহলে এই দিকে, অর্থাৎ নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর। সুতরাং নিশ্চিত রূপে B2 ভেক্টর হবে মাইনাস কে ক্যাপ। আবার দেখো B3, অর্থাৎ B3 হচ্ছে অর্ধ অসীম এবং এটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা এইদিকে, সুতরাং আবারও নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর এবং তার মানটা অর্ধ অসীমের ক্ষেত্রে μ0/4π I/r মাইনাস জে ক্যাপ। সুতরাং এই সমগ্র তড়িৎবাহী তারের জন্য যে লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সেটা বি ভেক্টর ইকুয়াল টু এগুলো যোগ হবে, তাই মাইনাস জে ক্যাপ একই দিকে, সুতরাং এটা যোগ মানে জাস্ট সিম্পল যোগ হয়ে গেল, কিন্তু মাইনাস μ0/4π 2I/r হলো। তারপরে হচ্ছে আবার B2 যোগ হবে, তাহলে মাইনাস, আচ্ছা এটা হচ্ছে জে ক্যাপ বরাবর, তারপরে হচ্ছে মাইনাস μ0I/4r ইন্টু কে ক্যাপ। এইটা হলো লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পি বিন্দুতে। এবার এটা যদি মান চাই আমরা তাহলে মড বি, দ্যাট ইজ আন্ডার রুট মাইনাস μ0/4π টুয়াইস I/r তার স্কোয়ার প্লাস মাইনাস μ0I/4r তার স্কোয়ার। সুতরাং এবার ক্যালকুলেশন করলেই তোমরা কিন্তু রিকোয়ার্ড রেজাল্ট। এবার দেখো প্রবলেম 2, এক্ষেত্রেও একটা ত্রিমাত্রিক গঠনযুক্ত তড়িৎবাহী তার এবং এটার গঠনটা একটু আলাদা এবং এক্ষেত্রে
পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলেছে। এবং এর প্রকৃত গঠনটা হচ্ছে এই রকম, অর্থাৎ এটা একদম এরকম ভাবে, অর্থাৎ এটা একটা অর্ধ অসীম ঋজুতা, তারপরে একটা অর্ধবৃত্তাকার অংশ, তারপরে আবার অর্ধ অসীম ঋজুতা, এবং এটা অক্ষ বরাবর স্থাপন করলে এরকম দেখায়। সুতরাং একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা অর্ধ অসীম ঋজুতা, আর অর্ধবৃত্তাকার অংশটা এক্স জেড তলে অবস্থান করছে, এবং এই অর্ধ অসীম ঋজুতারটা এক্স অক্ষ বরাবর অবস্থান করছে। সুতরাং এই তড়িৎবাহী তারে তিনটি অংশ, এক নম্বর অংশটা হচ্ছে এক, এইটা হচ্ছে 2 নম্বর অংশ, আর এইটা হচ্ছে 3 নম্বর অংশ, অর্থাৎ এইখান থেকে। এবার আমরা প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা ভাবে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করি প্রথমত, তারপরে তার অভিমুখ সম্পর্কে বলে দেবো। তাহলে B1 ইকুয়াল টু কি হবে, এটা একটা অর্ধ অসীম, তাহলে μ0/4 পাই I/r। এটার অভিমুখটা কোন দিকে হবে একটু লক্ষ্য করো। দেখো এইটা হচ্ছে এইটা, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে এই বুড়ো আঙুল বরাবর, তার মানে কি পি বিন্দুটা এইটা, তার মানে এই দিকে, তোমাদের দিক মানে জেড অক্ষ বরাবর, সুতরাং ধনাত্মক জেড অক্ষ বরাবর। সুতরাং B1 ভেক্টর হচ্ছে অ্যালং কে ক্যাপ। বেশ, তারপর অর্ধবৃত্তাকার অংশ, তার জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হচ্ছে B2, এবং তার মানটা হচ্ছে μ0I/4r। এবার এটার অভিমুখ কোন দিকে হবে দেখো, এইটা অর্ধবৃত্তাকার অংশ, তাহলে এটা উপরের দিকে, অর্থাৎ অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ জে ক্যাপ। এবার বাকি একটা অর্ধ অসীম ঋজুতা, তার জন্য B3, এই B3 সমান কত হবে, এটা দেখো পি বিন্দুটা এই অর্ধ অসীম ঋজুতারের বর্ধিতাংশের উপর অবস্থিত একটা বিন্দু, সুতরাং এটা 0 হবে, এটা নিয়ে কোনো কথা নেই। এই যে তোমরা লক্ষ্য করো, এইটা হচ্ছে একদম এক্স অক্ষ বরাবর এই অংশটা অবস্থান করছে, এবং এই অর্ধ অসীম তারকে যদি বর্ধিত করা হয় তাহলে পি বিন্দুটা অর্ধ অসীম অংশের বর্ধিতাংশের উপর অবস্থিত হচ্ছে, সুতরাং 0 হবে। এবার হচ্ছে লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি ভেক্টর ইকুয়াল টু, এই দুটো জাস্ট যোগ হয়ে যাবে μ0/4 পাই I/r কে ক্যাপ প্লাস μ0I/4r ইন্টু কে ক্যাপ, এবং এর মান যদি তোমরা চাও তা মড বি ইকুয়াল টু μ0I/4 পাই r তার স্কোয়ার প্লাস μ0I/4r তার স্কোয়ার। এবার এটা সিম্পল ক্যালকুলেশন করলে তোমরা রিকোয়ার্ড রেজাল্ট পেয়ে যাবে। সুতরাং এই হচ্ছে সামগ্রিক আলোচনা আজকে এ পর্যন্তই। অল দি বেস্ট।